হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। আমি সব্যসাচী স্যার তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে বিশেষ ক্লাস, স্পেশালি ফর ডব্লিউবিসিএস প্রিলিমস 2024-এর ইংলিশের বিশেষ ক্লাস। যাই হোক, প্রথমত বলে নিই আমাদের এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস সম্পর্কে কয়েকটি কথা। আমাদের এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেসে রয়েছে অ্যাডভান্স কোর্সেস, যেটা মূলত ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য অর্গানাইজ করা। তুমি যদি চাও তাহলে এখানে ফ্রি ডেমো ক্লাস নিতে পারো। এছাড়াও রয়েছে আমাদের এসএসসি, পুলিশ, রেলওয়ে এবং স্টেট পিসিএস এর যেমন অন্যান্য পরীক্ষা, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এগুলোর জন্য বিশেষ কোর্সেস রয়েছে। তোমরা যদি চাও তাহলে ফ্রি ডেমো ক্লাস করতে পারো। তার জন্য তুমি এই নম্বরটাতে যোগাযোগ করতে পারো। তাই তোমার যদি ফ্রি ডেমো ক্লাস নিতে হয় তাহলে তুমি এখনই বুক করো এই নম্বরটাতে। যাই হোক, এটা ছাড়াও রয়েছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, যেখানে তুমি পেতে পারো এক্সাম আপডেট, স্টাডি ম্যাটেরিয়াল, ফ্রি মক টেস্ট, ফ্রি ক্লাসেস, ফ্রি ক্লাস নোটস এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এত কিছু সুবিধা সহ তোমরা চলে আসতে পারো এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। যাই হোক, আজকে শুরু করছি আমাদের পরবর্তী অধ্যায়। মূলত যে বিষয়টা নিয়ে আজকে আমাদের ক্লাস, সেটা হচ্ছে ডব্লিউবিসিএস প্রিলিমস এর যে আমাদের ইংলিশ কম্পোজিশন পেপারটা রয়েছে, সেখানে মূলত কোন ধরনের পরীক্ষাগুলো কোশ্চেন্সগুলো আমরা পেয়ে থাকি পরীক্ষাতে, আমরা সেটাই আজকের বিশেষ আলোচনা করব। তো তোমরা যদি দেখো, যারা অন্তত আগে থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেছো, তারা হয়তো এই বেশ কিছু চ্যাপ্টার দেখবে যে রিপিটেটিভ ভাবে এসেছে। তো আজকে যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি, তাহলে দেখবো বেশ কিছু চ্যাপ্টার্স যেগুলো রিকারিংলি এসেছে, কখনো কখনো ওভারল্যাপ করেছে, কখনো কখনো একটা দুটো এসেছে, কখনো কখনো আবার অনেক বেশি কোশ্চেন এসেছে। তো যাই হোক, আমাদের যদি আমি ট্রেন্ড অ্যানালিসিস করি, তাহলে আমরা দেখতে পাবো বিশেষ এই কটা টপিক রয়েছে, তার মধ্যে বেশ কিছু সাব টপিক রয়েছে। তাহলে মূলত যদি দেখি, তাহলে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার সেকশনের মধ্যে ধরো অক্সিলারি অ্যান্ড মোডাল ভার্বস, মোডস অফ ভার্বস, সিনট্যাক্স, স্ট্রাকচারাল সেন্টেন্স ক্লাসিফিকেশনস, আর্টিকেলস অ্যান্ড ফোনেটিক সাউন্ড এক্সেপশনস, ট্রানজিটিভ ভার্বস, সুপারফ্লুয়াস প্রিপোজিশনস, এই সেগমেন্ট থেকে বেশ কিছু কোশ্চেন্স আছে। আবার স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন, তার মধ্যে কি কি রয়েছে? ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ ট্রান্সফরমেশন রয়েছে, টেন্স অ্যান্ড টাইম পয়েন্টার শিফট রয়েছে, ইউনিভার্সাল ট্রুথ এক্সেপশনস রয়েছে। যদি আমরা ভোকাব সেকশন অ্যান্ড কন্টেক্সচুয়াল ওয়ার্ড সেকশন দেখি, তাহলে হোমোনিমস, পলিসেমাস ওয়ার্ডস, সিনোনিমস, কন্টেক্সচুয়াল নুয়ান্সেস, অ্যান্টোনিমস অ্যান্ড রুট ওয়ার্ড পোলারিটিজ রয়েছে, এটিমোলজি, ব্লেন্ডস অ্যান্ড ডিজিটাল অ্যাপ্লিকেশনস রয়েছে। এছাড়াও রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশনস। এর মধ্যে আমরা কি পাবো? ইডিয়ামস, ফ্রেজেস অ্যান্ড ক্লাসিক্যাল প্রভাবস পাবো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস ভায়া সাফিক্সেস পাবো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস ফর প্রফেশনাল স্পেশালিটিস পাবো। এছাড়া রয়েছে স্পেলিং, ভার্ব ফর্মস অ্যান্ড কনফিউজিং ওয়ার্ডস। এর মধ্যে আমরা যেটা পেতে পারি হোমোফোনস, অ্যাফিক্সেস, যার মধ্যে প্রেফিক্সেস অ্যান্ড সাফিক্সেস দুটোই রয়েছে, স্পেলিং মেকানিক্স, ইররেগুলার পাস্ট টেন্স ফরমেশন। মূলত আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অ্যানালিসিস করি, তাহলে সাধারণত এই টপিক এবং সাব সেকশনগুলো দেখতে পাবো। আগে মূলত ডব্লিউবিসিএস পরীক্ষাটা যদি আমি ইংলিশের পার্টটা ধরি, তাহলে অনেকটা সেখানে ভোকাব বেসড কোশ্চেনগুলো আসতো। এখন সেখানে গ্রামারের যে অ্যাপ্লিকেশন, তার প্রয়োগটা অনেক বেশি। তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যখন আমরা ফার্দার অ্যানালাইসিস করব, বা ধরো যে এই যে প্রিভিয়াস পরীক্ষাগুলো আমরা দিয়ে রেখেছি, সেগুলো যদি আমরা ট্রেন্ডটা দেখতে যাই, তাহলে আমরা এইগুলো প্রচুরভাবে পাবো। মানে খুব সঠিকভাবে যদি অ্যানালাইসিস করি, তাহলে এগুলোর অ্যাপ্লিকেশনটা অনেকটা পাবো। যাই হোক, এটার যদি আমরা একটা ভিজুয়াল প্রেজেন্টেশন দেখি, তাহলে জাস্ট একটু ছোট্ট করে বলে দিই যে কি হতে পারে। এই যে অনেকটা আগে বললাম যে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, এই যে অক্সিলারি মোডাল ভার্ব যখন সেকশনটা বলছি, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, আমরা তো এই সাবজেক্টগুলো পড়েছি। এর মধ্যে আবার মুডও থাকে, যেমন ধরো সাবজাংটিভ মোড, ইন্ডিকেটিভ মোড, এই ধরনের জিনিসগুলো থাকে। আবার দেখো সিনট্যাক্স, স্ট্রাকচারাল সেন্টেন্স ক্লাসিফিকেশন, এর মধ্যে যদি পাই আমরা তাহলে কি কি পেতে পারি? সিম্পল সেন্টেন্স পেতে পারি, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স পেতে পারি, আর্টিকেলস, ফোনেটিক সাউন্ড এক্সেপশনস, এগুলোর মধ্যে এ অ্যান্ড দা এর অ্যাপ্লিকেশন পেতে পারি, ট্রানজিটিভ ভার্বস অ্যান্ড সুপারফ্লুয়াস প্রিপোজিশন, মানে দেখা গেল যে কোন একটা ভার্ব রয়েছে এবং তার সাথে সাথে একটা এক্সট্রা প্রিপোজিশন যোগ করা রয়েছে, তাহলে সেটা তো প্রয়োজন নয়, যেটা সুপারফ্লুয়াস, মানে এটা এক্সট্রা, আমাদের প্রয়োজন নেই। আবার এখানে দেখতে পারো স্ট্রাকচারাল ফরমেশন, এর মধ্যে যেমন একটু আগে বললাম কি পেতে পারি? ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচেস, যেমন কোথাও কোনো কোটেশন তুলে দেওয়া হলো, ন্যারেশন চেঞ্জ করার সময় সেটা কোটেশনটা ঠিক কিভাবে আমরা চেঞ্জ করবো, কোনো ইউনিভার্সাল ট্রুথের কোনো স্টেটমেন্ট দেওয়া আছে, সেটা একসঙ্গে রাখবো কিনা বা চেঞ্জ হবে কিনা, এই ধরনের জিনিসগুলো। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ ট্রান্সফরমেশন, দেখা গেল যে কোনো একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, সেটাকে আমরা যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাই, তাহলে কিভাবে তার বি ভার্বটা চেঞ্জ হয়ে যায়, কিভাবে মেন ভার্বটা চেঞ্জ হয়ে যায়, প্লেসমেন্ট কিভাবে চেঞ্জ হয়, এই জিনিসগুলো পাবো। টেন্স অ্যান্ড টাইম পয়েন্টার শিফট, কোথাও একটা সেন্টেন্সের মধ্যে যদি ন্যারেশন চেঞ্জ বলি, তাহলে ওর মধ্যে দেখা গেল যে পার্টিকুলার টেন্সে কোনো একটা টাইম উল্লেখ করা আছে, যখন আমি ন্যারেশন চেঞ্জ করছি,
তাহলে সেটা টাইম পয়েন্টারটা কিভাবে শিফট হবে, প্রেজেন্ট থাকলে পাস করে দেবো না কিভাবে করবো, তার একটা অ্যানালাইসিস পাবো। ইউনিভার্সাল ট্রুথ এক্সপ্রেশন, এই যে যখন আমরা যদি ন্যারেশন চেঞ্জ ধরি তাহলে আমরা কি দেখতে পাবো, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টের স্পিচে যদি জেনারেল ট্রুথ থাকে তাহলে তার কোনো টেন্স চেঞ্জ হয় না, এরকম ব্যাপার রয়েছে। আর কি রয়েছে, হোমোনিমস অ্যান্ড পলিসিমাস ওয়ার্ডস, আমরা বাংলায় যে একটা শব্দ পড়েছি সমস্যারিত ভিন্নার্থক শব্দ, আবার অনেক ক্ষেত্রে কি একই রকম উচ্চারণ মানেগুলো আলাদা, এইরকম যে সেগমেন্ট আছে তার থেকে অনেক কোশ্চেন আমরা পেয়ে থাকি। অ্যান্টোনিম অ্যান্ড রুট ওয়ার্ড পোলারিটিজ, দেখা গেল যে আমরা যে শব্দটা দিচ্ছি তার একটা অ্যান্টোনিম চাওয়া হয়েছে এবং রুট ওয়ার্ড দেখা গেল তার ভিন্ন একটা মানে রয়েছে। আবার এটিমোলজি, ব্লেন্ডস অ্যান্ড ডিজিটাল অ্যাপ্লিকেশনস, আজকের দিনে আমরা অনেক দেখতে পাই যে ইন্টারনেটের যেহেতু যুগ আমাদের, তাহলে ইন্টারনেট থেকেও বেশ কিছু বা ইন্টারনেট রিলেটেড অনেক কিছু কোশ্চেন্স আমরা পেয়ে থাকি যেটা ইংলিশ গ্রামারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অনেকগুলো অ্যাব্রিভিয়েশনস মানে ছোট ছোট মানে একটা বড় শব্দকে হয়তো দুটো বা তিনটে বা চারটে শব্দকে একসাথে জুড়ে ছোট্ট একটা শব্দ বানানো হয়েছে, আমরা অ্যাব্রিভিয়েশন বলি বা অ্যাক্রোনিম বলি। কোনো একটা শব্দের তার রুটে যদি চলে যায় তাহলে তার মিনিংটা হয়তো অন্যরকম হতে পারে। সাধারণত ফ্রেঞ্চ ওয়ার্ডের অনেক আমাদের অ্যাপ্লিকেশন এই পরীক্ষাতে থাকে। এবার যদি আসি এই সেগমেন্টটাতে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিওমেটিক এক্সপ্রেশনস, এর মধ্যে আমরা কি পাবো, যে বিভিন্ন ধরনের ইডিয়ামসের যে প্রয়োগ সেটা আমরা দেখতে পাবো। আর কি পাবো, অনেক সময় কি হয় যে সরাসরি ইডিয়ামটার মানে জিজ্ঞাসা করা হচ্ছে, আবার কি হয় একটা সেন্টেন্সে ইডিয়ামটাকে ইউজ করা হয়েছে এবং সেই ইউজটা কিভাবে রিপ্লেস করা যায় বা পার্টিকুলার কোন ফ্রেজ বা সেন্টেন্স দিয়ে চেঞ্জ করা যায় তার একটা অপশনগুলো থাকে আমাদের পরীক্ষাতে। আর কি থাকে, স্পেলিং, ভার্ব ফর্মস অ্যান্ড কনফিউজিং ওয়ার্ড, সাধারণত এগুলো তো হয়েই থাকে যে এমন এমন কোয়েশ্চেন্স দেওয়া থাকে যেখানে কোশ্চেনের মধ্যে আমরা এমন এমন শব্দ পাবো যেখানে দেখা গেলো যে খুব সহজে আমাদের শুনেছি কানে শব্দটা অনেক কবার, কিন্তু যখন আমরা লিখতে যাচ্ছি দেখা গেলো ভুল হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে বেশ কিছু কনফিউজিং ওয়ার্ড দেওয়া থাকে যেখানে আমাদের স্পেলিংটা ভুল হয়ে যায়, আমাদের স্পেলিংটা চেক করতে হবে। তো এই হচ্ছে বিশেষ জিনিস যেটা আমাদেরকে খেয়াল রাখা খুব দরকার। তো মূলত আমরা যদি ট্রেনটা একটুখানি দেখে নিই, জাস্ট আমরা বেশি না, আমরা জাস্ট 2 বছরে যদি ট্রেন দেখি তাহলে এই কটা যতগুলো আমি সেগমেন্ট বলেছি তার একটা ডিফারেন্সিয়েশন পেয়ে যাবো যে কোন সেগমেন্ট থেকে কত বেশি কোয়েশ্চেন্স এসেছে। এই দেখো, যদি আমি 2022-এর কোশ্চেন দেখি আর 2023-এর কোশ্চেন দেখি তাহলে আমরা কি পাবো অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার সেকশন থেকে। এই যে যেমন এখানে সব মিলে যদি বলি তাহলে দুটো একটা একটা 5টা কোশ্চেন, এখানে 4 1 5 আর এদিকে হচ্ছে 3 মানে 8খানা কোশ্চেন ভ্যারি করছে। স্ট্রাকচারাল ফরমেশন, ট্রান্সফরমেশন যদি দেখতে চাই তাহলে এখানে সেম রয়েছে। ভোকাবুলারি অ্যান্ড কন্টেক্সচুয়াল ইউজেসের ক্ষেত্রে এটা আগে 2022-এ 3টে ছিল, 2023-এ সেটা 4টে হয়েছে। ওয়ার্ড সাবস্টিটিউশন অ্যান্ড ইডিয়ামস, এটা ছিল 8টা, এটা হয়ে গেল 7টা। মানে আগে যেটা বলছিলাম যে ট্রেন্ড আস্তে আস্তে কমছে, মানে স্পেশালি যেটা ভোকা বেসড কোয়েশ্চেন্স ছিল সেটা আস্তে আস্তে অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন্স হচ্ছে। ওই জন্য তোমাদের শুধুমাত্র ভোকাবুলারি বাড়ালেই হবে না, তার সঙ্গে সঙ্গে গ্রামারের যে অ্যাপ্লাইড নলেজ সেটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা যদি আসি মরফোলজিক্যাল অ্যান্ড লেক্সিক্যাল ফর্মস, এর মধ্যে দেখো আগের এই যে বললাম না যে দেখবে যে এই সেকশনটা মূলত ভোকাবুলারি বেসড, তাহলে দেখবে এর অ্যাপ্লিকেশন অনেক বেশি ছিল যেটা আস্তে আস্তে কমছে। ওই জন্য বললাম না যে আমাদের ভোকাব সেকশন থেকে গ্রামারের অ্যাপ্লিকেশন পার্ট এটার উপর বেশি জোর দিতে হবে। তো যাই হোক, আজকে এই খুব ছোট্ট করে আমরা এইটুকু অ্যানালিসিস করলাম এবং আমাদের যে আজকে বিশেষ ক্লাস সেটা যেটার উপর মানে আমরা ফোকাস দেব সেটা হচ্ছে একটা কমপ্লিট সেট, যে সেট 25খানা কোয়েশ্চেন তোমরা পরীক্ষাতে পাবে তার একটা কমপ্লিট সেট পাবে যেটা আমরা কোয়েশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস করব। প্রথমে একটা কোয়েশ্চেন দেবো, তারপরে তোমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করবে, আর ঠিক তারপরে আমি একটা স্লাইডে কোনো একটা উত্তর কেন সঠিক এবং বাকি অপশনগুলো কেন সঠিক নয় সেটা আমি বলে দেবো। যাই হোক, এবার কিভাবে করব তার একটা স্যাম্পল আমাকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে মূলত একটা কোয়েশ্চেন। ধরো আমি টপিক উল্লেখ করেছি, মানে হেডিং উল্লেখ করেছি, গ্রামারের পার্টিকুলার কোন টপিক থেকে এসেছে, তার সঙ্গে সাব হেডিং উল্লেখ করেছি। এখানে অক্সিলারি মোডাল ভার্ব থেকে একটা এক্সাম্পল রয়েছে। কোয়েশ্চেন 1 কিরকম, হুইচ অফ দ্য ফলোইং আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইজ ইউজড অ্যাজ এ মডাল অক্সিলারি ভার্ব। তাহলে এখানে কি বলেছে, কোয়েশ্চেনটার মিনিংটা তো এটাই যে আমাদের অপশনগুলোতে একটা করে ওয়ার্ড আন্ডারলাইন করা আছে, সেই শব্দগুলোর মধ্যে মোডাল অক্সিলারি কোনটা, তাহলে এটা তোমাকে চুজ করতে হবে। তো এটার আনসার কি হবে, আনসার দেখো এখানে উত্তর দেওয়া রয়েছে, উত্তর হচ্ছে বি,
ইউ ডেয়ার নট ক্রস দ্য লাইন, দ্যাট মিনস এই ডেয়ারটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর বাকিগুলো কেন নয় সেটা হচ্ছে হ্যাজ দ্য মেন ট্রানজিটিভ ভার্ব, ডাজ ফাংশন অ্যাজ দ্য প্রিন্সিপাল অ্যাকশন ভার্ব, নিড ইজ এ মেন প্রিন্সিপাল ভার্ব, রিকভারিং এ ডাইরেক্ট অবজেক্ট নাউন। তাহলে বুঝতে পারলে আমাদের এইভাবে যে 25 খানা কোশ্চেন আমরা সলিউশন নিয়ে আসবো, সেটা প্রথমত কোশ্চেন থাকবে, তারপরে থাকবে তার আনসার, ঠিক আছে? আর এইভাবে প্রত্যেকটা কোশ্চেনের যে আনসার আমরা দেবো তার একটা রাইট আনসার বলে দেবো, এবং তার বাকি অপশনগুলো কেন নয় সেটা তোমরা জানতে পারবে। তোমরা এটা দেখতে থাকো। আমাদের চলে আসছি আমাদের পরবর্তী কোশ্চেন অ্যান্সার সেগমেন্টে। যাক, শুরু করা যাক আমাদের প্রথম কোশ্চেন দিয়ে। কি বলেছে এখানে? অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার সেকশন থেকে অক্সিলিয়ারি মডাল ভার্ব নিয়ে একটা কোশ্চেন আছে, যে কোশ্চেন আমরা অলরেডি অ্যানালিসিস করলাম। আমরা সহজে এর উত্তরটা পেয়ে যাব। এই কোশ্চেনটাকে আমরা অলরেডি এক্সাম্পলে দিয়েছি। কিরকম? হুইচ অফ দ্য ফলোইং আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজড অ্যাজ আ মডাল অক্সিলারি ভার্ব। একটাকে আমরা বললাম হ্যাজ, এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। ডাজ, এটাও প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে। নিড এর একটা ডাইরেক্ট নাউন ফর্ম লাগে, তাই এটাও মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আমাদের যেটা দরকার রয়েছে অক্সিলারি ভার্ব হচ্ছে সেই ভার্বটা যেটা আমাদের মেন ভার্বকে সাহায্য করছে। অক্সিলারি ভার্ব মিন্স যেটা আমাদেরকে কি করে, সহায়ক ক্রিয়া, মেন ভার্বকে সাহায্য করবে। এখানে ইউ ডেয়ার নট ক্রস, এখানে মেন ভার্বটা ক্রস, তাহলে এখানে ডেয়ারটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, দ্যাট মিন্স অপশন বি, যেটা আমরা অলরেডি আনসারে দেখলাম। তো আমরা এইভাবে তার একটা আনসার করার প্রত্যেকটার ক্ষেত্রে চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন। এটা সাবসেকশন হচ্ছে মোড অফ ভার্ব, সাবজাংটিভ, ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ, এটা ছাড়াও হয় আর কি হয়। এখানে দেখো তোমাদের রয়েছে ইন্টারোগেটিভ রয়েছে, কখনো কন্ডিশনাল মোড হয়, কখনো এক্সক্লেমেটরি মোড হয়। আমি বলার সময় হিস্ট্রি কোশ্চেন মানে রিলেটেড যেগুলো রয়েছে গ্রামারের যে পার্টিকুলার পোর্শনস সেটা আমি বলে দেবো, ঠিক আছে? তো এখানে দেখি আইডেন্টিফাই দ্য মোড ইন দ্য ফলোইং সেন্টেন্স। ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার আই উড চেঞ্জ দ্য এডুকেশনাল সিস্টেম। তার মানে বাংলা মানেটা বলতে গেলে কি দাঁড়ায়, যে আমি যদি প্রধানমন্ত্রী হতাম তাহলে আমি যে শিক্ষা ব্যবস্থাটা আছে সেটা আমি পরিবর্তন করে দিতাম। তাহলে এই যে আমাকে বলেছি গ্রামারের মুড বার করতে হবে, তাহলে এটা কোন মুড হবে? ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড, সাবজেক্টিভ মুড না ইন্টারোগেটিভ মুড? এটার অপশন হচ্ছে যদি কোনো কন্ডিশনাল সেন্টেন্স থাকে, মানে ইমাজিনারি সেন্টেন্স থাকে, ঠিক আছে? সরি, যদি কন্ডিশন থাকে আমি দেখবো সেটা কি প্র্যাকটিক্যালি পসিবল, দ্যাট মিনস ইমাজিনেশন আছে। যখন ইমাজিনেশন থাকবে তখন আমরা খুব সহজেই এটা ধারণা করতে পারবো যে দিস ইজ গোয়িং টু বি দ্য সাবজাংটিভ মুড। কারণ ইন্ডিকেটিভ মুড সাধারণত কোনো জেনারেল ওপিনিয়ন হয়, ইম্পারেটিভ মুড সাধারণত কোনো কমেন্ট বা রিকোয়েস্টকে বোঝায়, ইন্টারোগেটিভ মুড কোনো কোয়েশ্চেন ফ্রেমকে, যখন আমরা কোনো কোয়েশ্চেন ফ্রেম করি সেটার ক্ষেত্রে বোঝায়। তো এটার আনসার পাবো আমরা সি। আনসারটা আমরা আবার দেখে নিই কি হলো। The sentence deals with an unreal, imaginary or hypothetical condition. একটু আগে আমরা যেটা বললাম, যদি ইমাজিনারি কন্ডিশন হয়ে থাকে তাহলে আমরা কি বলবো, যেমন ইফ আই ওয়্যার, যদি আমি প্রাইম মিনিস্টার, ও হতে পারি বা নাও পারি, এখনো পর্যন্ত ইমাজিন করছি তো। তাহলে যখন আমরা কোনো ইমাজিনেশন নিয়ে আসবো, হাইপোথেটিক্যাল মানে ভাবনা চিন্তার মধ্যে আছে, কল্পনার কোনো জিনিস করছি, তাহলে সেই জিনিসগুলোকে আমরা সাবজাংটিভ মুডের মধ্যে রাখবো, ঠিক আছে? এটাই কি বললাম, ইন্ডিকেটিভ মুড সাধারণত কোনো ফ্যাক্ট বা রিয়াল ওয়ার্ল্ডের কোনো বিবৃতি সেটাকে তুলে ধরে। ইম্পারেটিভ মুড একটু আগে বললাম যে কমান্ড বা রিকোয়েস্টকে তুলে ধরে। ইন্টারোগেটিভ মুড সাধারণত কোনো স্ট্যান্ডার্ড কোশ্চেন করার জন্য আমাদের ইন্টারোগেটিভ মুড ইউজ হয়, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? আমরা চলে যাই তাহলে কোশ্চেন নাম্বার 3 তে। সিনট্যাক্স অ্যান্ড স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। একটা সেন্টেন্সের সিনট্যাক্স কি এবং সেই অনুযায়ী তার ক্লাসিফিকেশন কি হবে, সেটাকে আমরা কোন সেন্টেন্স বলবো, ঠিক আছে? যেমন এখানে কোশ্চেনটা দেখতে গেলে তোমরা বুঝতে পারবে যে আমরা কি ধরনের সেন্টেন্স পেয়ে থাকি, ঠিক আছে? যেমন হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ দ্য ফলোইং, নিচের এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স? দো হি ওয়ার্ক টায়ারলেসলি হি ফেল টু কোয়ালিফাই ফর দ্য মেন্স ইয়েট হি ডিড নট লুজ হোপ। মানে এর আমরা যদি বাংলা মানে করতে যাই তাহলে কি দাঁড়াবে, যদিও সে টায়ারলেসলি কি করছিল, কাজ করছিল, এবার অক্লান্ত ভাবে কাজ করছে, হি ফেল টু কোয়ালিফাই ফর দ্য মেন্স, সে মেন্স পরীক্ষা দিতে মানে সফল হতে পারছে না। ইয়েট হি ডিড নট লুজ হোপ, তবুও সে হাল ছাড়ছে না। তাহলে এখানে কি রয়েছে, সেটা সিম্পল সেন্টেন্স হবে, কমপ্লেক্স সেন্টেন্স হবে, কম্পাউন্ড সেন্টেন্স হবে, না মিক্সড অর কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স হবে?
মিক্সড সেন্টেন্স মানে যেখানে কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড দুটোই থাকে। তাহলে আমরা মূলত কি কি পাবো? আমরা যদি সেগমেন্টটা দেখি, দৌ দেখলাম, হি ওয়ার্কড টায়ারলেসলি, হি ফেল টু কোয়ালিফাই ফর দ্য মেন, ইয়েট হি ডিড নট লুজ হোপ। তাহলে এখানে দুটো কিন্তু প্রিন্সিপাল ক্লজ আছে। আমরা জানি কি সিম্পল সেন্টেন্স একটাই মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে, কমপ্লেক্স সেন্টেন্স প্রিন্সিপাল ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুটোই থাকবে, কম্পাউন্ড সেন্টেন্স দুটোই ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল ক্লজ থাকবে। মিক্সড সেন্টেন্সে কি থাকে? মিক্সড সেন্টেন্সে থাকে আমাদের প্রিন্সিপাল ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যখন আমাদের প্রিন্সিপাল ক্লজই যখন দুটো হয়ে যায়, বা কমপ্লেক্স সেন্টেন্সে যদি আমাদের কি যে বলতে গেলাম প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, মানে যেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলছি, সেটা যদি ডবল হয়ে যায় তাহলে আমরা তখন কি বলি? কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বলি। তাহলে আমরা যদি এখানে দেখতে চাই তাহলে এখানে কি দিত? এটা প্রিন্সিপাল ক্লজ, এটাও হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং দো হি ওয়ার্কড এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ডিসি, ঠিক আছে, বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এইগুলোকে যদি আমরা ধরি তাহলে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারে কি পাবো? এটা হচ্ছে দিস ইজ গোয়িং টু বি আ মিক্সড সেন্টেন্স অর কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। এই যে কোয়েশ্চেনের আনসারটা আমরা ক্যারি ফরওয়ার্ড করব, এবং তোমাদের সুবিধা মতো তোমরা সেটাকে একটু পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে। তবুও বলে দিচ্ছি যে কেন হলো এই জিনিসটা। সিম্পল কন্টেন্স অনলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ উইথ আ সিঙ্গেল ফাইনাইট ভার্ব। একটু আগে আমি যেটা বলে দিলাম সেটাই রয়েছে। কমপ্লেক্স সেন্টেন্স রিকোয়ার ওয়ান মেন ক্লজ অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ। আর কম্পাউন্ড সেন্টেন্সে কি রয়েছে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস থাকবে লিঙ্কড অনলি বাই কোঅর্ডিনেটরস, দ্যাট ইজ অ্যান্ড, বাট, অর, ইয়েট, এগুলো, ঠিক আছে। তাহলে আমি অলরেডি সেন্টেন্সটাতে কি পেলাম? দুটো প্রিন্সিপাল ক্লজ পেয়েছি আর একটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ আছে। তাহলে এটার আনসার হচ্ছে অপশন এ, দ্যাট ইজ মিক্সড অর কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সেস, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আনসার। নেক্সট, আর্টিকেল অ্যান্ড ফনেটিক সাউন্ড এক্সেপশনস। তাহলে আমাদের অ্যাপ্লাইড গ্রামার সেকশনে এটা আরেকটা সাবসেকশন কি রয়েছে? আমরা প্রথমত কোশ্চেনটা পড়বো, হুইচ অফ দ্য ফলোইং অপশনস কন্টেইনস দ্য কারেক্ট ইউজ অফ আর্টিকেলস। তার মানে আমাদের বলছে যে কোন সেন্টেন্সে কারেক্ট ইউজ অফ আর্টিকেল রয়েছে। আর্টিকেল দ্যাট মিনস এ, এন, দ্য বা দি। It was an unanimous decision taken by committee members. The police arrested a FIR writer for taking bribes. He is an heir to the vast ancestral property. Copper is an useful metal for manufacturing wires. তাহলে তোমরা একটু বলে দেখো কি কি হতে পারে। আমরা এ, অ্যান, দা এই যে অ্যাপ্লিকেশন দেখি তাহলে আমরা কি পাই? সাধারণত কনসোনেন্টের আগে এ বসে, ভাওয়েলের আগে অ্যান বসে, আর স্পেসিফিক কোনো নাম বা বিশেষ কিছু বোঝানোর জন্য আমরা তার আগে তা বসাই। আবার সাউন্ডের প্রোনাউন্সিয়েশন যদি ইউ বা ওয়া হয় তার আগে, যদি সেটা ভাওয়েল দিয়ে শুরু হয় তবুও তার আগে অ্যান হয় না, আমরা এটা জানি। তাহলে এখানে যদি সেন্টেন্সগুলো আমরা ভেরিফাই করি তাহলে কি পাবো? ইউনানিমাস, এখানে এফআইআর, এখানে এয়ার, এখানে ইউজফুল, এবার অ্যান, অ্যান, এ, অ্যান। তাহলে কোনটা ঠিক? এখানে রয়েছে অ্যান ইউনানিমাস। ইউ উচ্চারণ যদি হয় তাহলে এই অ্যানটা হয় না, তাহলে এটা আমাদের সেগমেন্টে আসবে না। এফ আই আর উচ্চারণটা এফ আই আর, আমরা তো ফির বলি না, ফির বলে ফ হয়, কিন্তু যখন উচ্চারণ করছি এফ আই আর তাহলে স্টার্টিং হচ্ছে এফ দিয়ে, তাহলে এখানে কি হতো? এটা হতো অ্যান, এ না হয়ে অ্যান হতো, তাহলে এটা হচ্ছে না। হিজ অ্যান এয়ার উচ্চারণটা এয়ার, যদিও শব্দটা শুরু হচ্ছে এইচ দিয়ে, কিন্তু এইচ এর উচ্চারণ হ হচ্ছে না, এইচ এর উচ্চারণ হচ্ছে অ, তাহলে এটা হচ্ছে অ্যান ইয়ার, এটা এখনো পর্যন্ত ঠিক আছে। আর ইউজফুল, ইউজ, ইউ ইউ শব্দটা যদিও ভাবে, কিন্তু এখানে উচ্চারণটা ইউ, তাই এর আগে অ্যান বসবে না। তাহলে স্ট্রাকচারালি আমরা যদি অ্যাপ্লিকেশনটা দেখি তাহলে আমরা কি পাবো? সঠিক আনসার হচ্ছে অপশন সি। চলো আমরা একটু দেখে নিই। আমরা যে কথাগুলো বললাম, এখানে ইউ কনসোন্যান্ট কিন্তু ইউনানিমাস, এ ইউনানিমাস হতো, এফ ভাওয়েল সাউন্ড, তাই এখানে অ্যান রিকোয়ারমেন্ট ছিল। এটা বললাম ইউজফুল, ওই জন্য এর আগে একটা এ দরকার ছিল, ঠিক আছে, যেটা আমি বললাম, ওই জন্য অ্যান এয়ার, হিজ অ্যান এয়ার, এটা হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। যাই হোক, আমরা চলে যাই পরের সেন্টেন্সে।
ট্রানজিটিভ ভার্বস অ্যান্ড সুপারফ্লুয়াস প্রিপোজিশনস। মানে আমরা কি ভাব যখন পাবো, কিছু কিছু ভাবের অ্যাপ্লিকেশন আছে যেগুলোর পরে কোনো রকম প্রিপোজিশন ইউজ হয় না, তাহলে আমরা সেগুলো কি বলি? সুপারফ্লুয়াস প্রিপোজিশনস। এগুলোকে কি বলে? কেটে বাদ দিতে হয়। মানে আমরা বলি না যে রিডান্ডেন্ট বা অপ্রয়োজনীয়, সেরকম এক্সট্রা যেটা হয়ে গেছে। চুজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স from the options below. The students requested to his teacher for extra time. We ordered for a cup of coffee at the cafeteria. She resembles her mother very closely. The army comprised of well-trained soldiers. তাহলে আমাদের যদি সেগমেন্টে দেখি ভার্ব এন্ড সুপারফ্লুয়াস প্রিপোজিশন, তাহলে আমরা কি দেখবো? একটা রিকোয়েস্টেড, একটা টু, এখানে পাবো অর্ডার, ফর, রিজেম্বলস, এখানে তো প্রিপোজিশন এক্সট্রা নেই, কম্প্রাইজ, তারপরে অফ। তো মজার ব্যাপার হচ্ছে এখানে যদি গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স ধরতে হয়, তাহলে আমাকে ট্রানজিটিভ ভার্ব আর প্রিপোজিশনের সেগমেন্টটা মেলাতে হবে। তাহলে কি করব? রিকোয়েস্টেড, দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড, রিকোয়েস্টের পরে সরাসরি কিন্তু এটা আমার ট্রানজিটিভ ভার্ব, রিকোয়েস্টের পরে সরাসরি আমরা অবজেক্ট নিয়ে আসতে পারি। তাহলে এখানে এই টুটা দরকার নেই, এই টুটা লাগবে না। উই অর্ডার ফর এ কফি, উই অর্ডার ফর কেন? উই অর্ডার, অর্ডার ট্রানজিটিভ ভার্ব, তাহলে এর সাথে সাথে সরাসরি অবজেক্টিভ চলে আসে, তাহলে ফরটা এখানে প্রয়োজন নেই। তাহলে উই অর্ডার এ কফি, এ কাপ অফ কফি এট দ্য ক্যাফেটেরিয়া। সি রিজেম্বলস হার মাদার, সে তার মায়ের মতো দেখতে। এই যে বললাম সুপারফ্লুয়াস প্রিপোজিশন, এখানে কোনো প্রিপোজিশন ইউজে নেই, মানে রিজেম্বলস এর পরে কোনো রকম আমাদের প্রিপোজিশন লাগে না। ঠিক আছে, রিজেম্বলস এর পরে এখানে আমরা ডাইরেক্ট অবজেক্ট পেয়ে গেছি, তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে রাইট আনসার। দ্য আর্মি কম্প্রাইজ অফ ওয়েল ট্রেন্ড সোলজার্স। কম্প্রাইজ অফ, কম্প্রাইজ অফ কথাটা হয় না, কম্প্রাইজের পরে সরাসরি এটা হয় কনসিস্ট অফ। কনসিস্ট অফ কথাটার মানে হচ্ছে কম্প্রাইজ, তার মানে দ্য আর্মি কম্প্রাইজড ওয়েল ট্রেন্ড সোলজার, এটা হচ্ছে রাইট আনসার। তাহলে তাহলে ওই সেন্টেন্স রাইট না হয় কি, যদি এটা এরকম থাকতো কনসিস্ট অফ ওয়েল ট্রেন্ড সোলজার, তাহলে এটা হতো রাইট। তাহলে আমরা ফাইনালি যেটা পেলাম আনসারটা হচ্ছে সি রিজেম্বলস হার মাদার ভেরি ক্লোজলি। যাই হোক, এটা রিচেক ইট। ঠিক আছে, যেটুকু বললাম, রিকোয়েস্ট ট্রানজিটিভ ভার্ব, ওই জন্য সরাসরি একটা পেয়ে গেছি, রিকোয়েস্ট হিজ টিচার অবজেক্ট। অর্ডার, এর কোনো ফরে দরকার নেই, কারণ এটাও সরাসরি আমাদের আমরা অবজেক্ট পেয়ে যাব। কম্প্রাইজ মিন্স কনসিস্ট অফ অ্যান্ড ইট ডাজ নট টেক অফ ইন দ্য অ্যাক্টিভ ভয়েস, ইট শুড বি দ্য আর্মি কম্প্রাইজড ওয়েল ট্রেন্ড সোলজার্স। যেটা বললাম ঠিক তাই। যাদের মনে হচ্ছে যে আমাদের অ্যানালিসিসের পরে আমাদের একটু সময় লাগছে, তাহলে তুমি চাইলে এখানে পজ করে দিয়ে পুরো সেন্টেন্সটা যদি মনে হয় লিখে নেওয়ার মতো, তাহলে তুমি লিখে নিতে পারো। ঠিক আছে, যাই পরের সেন্টেন্সে চলে যাবে। এবার আসবো স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন। এই দেখো, আমি প্রত্যেকটা টপিককে মাথার উপরে লিখে দিয়েছি এবং সঙ্গে সাবসেকশন গুলো উল্লেখ করেছি, যাতে করে এই যে কটা মানে যে অল্প সময়টা তোমার কাছে রয়েছে, তুমি যদি মনে করো যে আরো অনেক বেশি প্র্যাকটিস সেট তুমি ফলো করবে, তাহলে সাধারণত এই ধরনের সেন্টেন্স গুলো ফলো করে যাও, যাতে করে তুমি পরীক্ষায় অনেক বেশি স্কোর করতে পারো। ঠিক আছে, যাই হোক, চলে আসি এখানে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। মানে আমরা ন্যারেশন চেঞ্জ নিয়ে এখানে আলোচনা করব। কি বলেছে কোশ্চেন 6-এ? চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্টেটমেন্ট ফর দ্য সেন্ট সেড ম্যান ইজ মর্টাল। দ্য সেন্ট সেড আমরা এখানে দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, আর এখানে রিপোর্টেড স্পিচ যেটা রয়েছে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। এবার সিম্পল প্রেজেন্ট টেন্স হলেও এটার স্টেটমেন্টটা কি একটু খেয়াল করো আনসারগুলো। The saint said that man was mortal. The saint said that man is mortal. The saint told that man has been mortal. The saint remarked that man will be mortal. দেখো, যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি এবং তাতে যদি আমাদের ইউনিভার্সাল ট্রুথ থাকে, এটা মানে ইউনিভার্সালি ফিলোসফিক্যাল ট্রুথ বলতে পারি। ঠিক আছে, তাহলে এটা কি কোনো চেঞ্জ হবে? এটা তো কোনো চেঞ্জ হবে না। তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচ যেটা হবে সেটা হচ্ছে দ্য সেন্ট সেড, কমা আর কোট আনকোট তুলে দেওয়ার জন্য একটা দ্যাট যুক্ত হয়ে যাবে, তারপরে বাকি যে সেন্টেন্সটা আছে সেটা আমরা বসিয়ে দেবো, তাহলে ম্যান ইজ মর্টাল। এটা হচ্ছে রাইট আনসার, বাকি কোনো অপশন এখানে যাবে না। ঠিক আছে, তো এই হচ্ছে এটার আনসার, আমরা সেটাই দিয়েছি। ফুল অ্যানালাইসিস এটা এখান থেকে দেখে নেবে, কোনোটাই মানে এখানে বি অপশন ছাড়া আর কোনো অপশন এখানে কোয়ালিফাই করবে না। ঠিক আছে, কারণ এখানে অন্য কোনো ইউনিভার্সাল ট্রুথ থাকলে আমরা যে ইউনিভার্সাল ট্রুথ চেঞ্জ করি না, যদি চেঞ্জ করে ফেলি তাহলে অন্য কোনো টেন্সে শিফট হয়ে যাবে, তাহলে আমাদের আনসারটা ভুল হয়ে যাবে। ঠিক আছে,
চলো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, চুজ দ্য কারেক্ট অপশন দ্যাট ট্রান্সফর্মস দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ। মানে আবার সেই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে আমাকে চেঞ্জ করতে হবে। দ্য কমান্ডার সেড টু দ্য সোলজার্স ডু নট রিট্রিট। কি বলছে, কমান্ডার সোলজারদেরকে তিনি কি করছেন, বলছেন ডু নট রিট্রিট, পেছনে ফিরবে না। তাহলে কি করব, দ্য কমান্ডার সেড টু দ্য সোলজার নট টু রিট্রিট, দ্য কমান্ডার অর্ডার দ্য সোলজার দ্যাট দে ডু নট রিট্রিট, দ্য কমান্ডার ফরবেড দ্য সোলজার্স ফ্রম রিট্রিটিং, দ্য কমান্ডার অ্যাডভাইস দ্য সোলজার টু নট রিট্রিট। তাহলে আমরা যখন এই যে কমান্ডার কি বলবো, ডু নট রিট্রিট, সেড টু যতই বলি, এই সেড টুর মধ্যে কি লুকানো আছে, সেড টুর মধ্যে কি লুকানো আছে, সেড টুর মধ্যে লুকানো আছে তার কমান্ড। কমান্ডার নিশ্চয়ই কমেন্ট করবে, কিন্তু কি কমেন্ট করছেন, সোলজারদেরকে যাতে করে তারা ডু নট রিট্রিট, যাতে করে তারা না ফিরে। তাহলে এখানে সেন্টেন্স কি পাবো, কোনটা হতে পারে, দ্য কমান্ডার সেড টু হতে পারে, সেড টু দ্য সোলজার হতে পারে, নো। কারণ কি, আমি যদি সেড টু থাকে তাহলে আমরা কি করি, রিপ্লেস করে দিয়ে আমাদের টোল করা উচিত ছিল, তাহলে সেই সেন্টেন্সটা ওটা হচ্ছে না, তাই তো। নেক্সট, দ্য কমান্ডার অর্ডার দ্য সোলজার্স দ্যাট দে ডু নট রিট্রিট। যদি আমি এটা অর্ডার করি, পাস্ট টেন্স করি, তাহলে এখানে তো ডু নট ইউজ হয় না, ঠিক, তাহলে এটাও হবে না। দ্য কমান্ডার ফরবেড দ্য সোলজার্স ফ্রম রিট্রিটিং, নিষেধ করলেন, এই যে ডু নটের মধ্যে একটা নিষেধ আছে, ঠিক আছে, এটা একটা দেখছি আর পরেরটা দেখি। দ্য কমান্ডার অ্যাডভাইস দ্য সোলজার্স টু নট রিট্রিট, এখানে ফিরবে না, কমান্ডার কি কখনো ওইরকম উপদেশ দেয় না, কমান্ডার কি করে কমান্ড করবে, নিষেধ করবে। তাহলে আমাদের অপশনটা কি দাঁড়াবে, অপশন এটা তো দাঁড়ালো না, তাহলে অপশনটা এক্সাক্ট রাইট অ্যান্সার দাঁড়াবে অপশন সি, কমান্ডার ফরবেড দ্য সোলজার্স ফ্রম রিট্রিটিং। ফরবেড মানে হচ্ছে নিষেধ করা, মানে এর মধ্যে অলরেডি নেগেটিভ ঢুকে আছে। চলো আমরা একটু রিলেস অ্যানালিসিস দেখে ফেলি, ঠিক আছে। তাহলে দ্য কমান্ডার ফরবেড দ্য সোলজার্স ফ্রম রিট্রিটিং, ঠিক আছে, আমি যেটুকু বললাম সেড টু থাকছে, তাই চেঞ্জ হয়ে কি ওটা ইম্পারেটিভ ফরম্যাট চলে আসতো, তাহলে আমাকে টোল করতে হতো, তাহলে ওটা চেঞ্জ করলে হচ্ছে না। এটা অকওয়ার্ড ক্লাঙ্কি অ্যাসেটিভ কানেক্টর যেটা দ্যাট, সেটা আমাদের এখানে কি রয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সকে চুজ করছে, যেটা অপশন বি তে ছিল। আর অপশন ডি, সেটা নেগেশন ইনসাইড অ্যান্ড ইমপ্রপার স্প্লিট ইনফিনিটিভ সেটআপ, যেমন টু নট রিট্রিট ইনস্টেড অফ নট টু রিট্রিট, আমাদের এই ফ্লিপটা ছিল। তাহলে এটা দেখতে গেলে বুঝতে পারবে টু নট, তাহলে এটা টু নট নয়, এটা টু নট নয়, নট টু রিট্রিট। দ্য কমান্ডার অ্যাডভাইস দ্য সোলজার নট টু রিট্রিট, এটা করলে ফরমেশনটা চেঞ্জ হয়ে গিয়ে আমাদের এটা মোস্ট কি বলবো, মানে এটা হচ্ছে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আনসার, সেকেন্ড কোয়ালিফিকেশন এটা পেতে পারতো। অ্যাডভাইস আমরা ধরতাম, অ্যাডভাইস যদি এখানে অ্যাপ্লিকেবল নয়, আবার এই স্ট্রাকচার যদি নট টু করতো, তাহলে একটা হওয়ার চান্সেস হলেও হতে পারতো, ঠিক আছে। তাহলে এখন রাইট আনসার হচ্ছে আমাদের অপশন সি, ঠিক আছে। তাহলে এবার নেক্সট কোশ্চেন নাম্বার 8, আমরা এবার ডিসকাশন করি কোশ্চেন নাম্বার 8টা। তাহলে দেখে নিই কোশ্চেনে কি রয়েছে। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ ট্রান্সফরমেশন, কোনো একটা সেন্টেন্সকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পাই এবং সেখান থেকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, তাহলে আমরা কি পাবো, আমাদের কি করতে হবে সেটা আমরা জেনে নেবো এই কোশ্চেনের মাধ্যমে। আগে কোশ্চেনটা পড়ে নিই। কনভার্ট দ্য গিভেন অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স উইদাউট অল্টারিং ইটস মিনিং। তাহলে এর মানে চেঞ্জ করবো না, কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। কি বলেছে, ব্লাড, কোথায় গেল আমাদের, ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার। তাহলে ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, আমরা থিক মানে জানি ঘন, তাহলে ব্লাডের ঘনত্ব জলের থেকে বেশি। তাহলে কোশ্চেনটা স্বাভাবিকভাবে কি হবে, রক্ত কি জলের থেকে বেশি গাঢ় বা বেশি পুরু, এটাই তো। তো তাহলে কি করব, আমাদের দেখতে হবে যে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা যখন ইন্টারোগেটিভ করব, তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটো কনসেপ্ট, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে আমরা যদি ইন্টারোগেটিভ করি, তাহলে সেটা কি করবো, ফ্লিপ করতে, মানে চেঞ্জ করবো, নেগেটিভ সেন্টেন্স করবো। তাহলে আমাকে খুঁজতে হবে যে খুব সহজেই ওয়াই, হাউ, এই অপশনগুলো কেন, কিভাবে, এগুলোর এই কোশ্চেনের মধ্যে আসতে পারে না। জল, রক্ত কি জলের থেকে বেশি গাঢ়, এই কথাটা যদি জিজ্ঞাসা করা হয়, রক্ত জলের থেকে বেশি গাঢ়, রক্ত কি জলের থেকে বেশি গাঢ় নয়, তাহলে এই কথাই তো বাংলা হওয়ার কথা। তাহলে আমাকে নট কোথায় আছে, নটটা খুঁজে নিই, তাহলে এখানে একটা নট পেয়েছি। এবার যখন আমি কোয়েশ্চেন করতে বলেছি, তাহলে কোয়েশ্চেন করার ধরন কি হবে, স্বাভাবিকভাবেই আমরা যে বিভাগটা পাবো সেটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, আমাদের অক্সিলারি ভার্ব। মূলত এখানে বেসিক মানে যেটাকে আমরা
আমাদের বেসিক অক্সিলারি বলি বা কমন অক্সিলারি, অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ, ডু, এগুলো। তাহলে এখানে ইজ তারপরে কোনো নট নেই, আবার ইজ এখানে নট আছে। তাহলে আমরা কি বললাম, অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, এটাকে আমরা যখন চেঞ্জ করে নিয়ে যাচ্ছি ইন্টারোগেটিভ করছি, তাহলে সেটা হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স। তাহলে একমাত্র এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। বাকিটা অপশনগুলো তোমরা একটু পজ করে পড়ে নিও, আমরা ডিটেল অ্যানালিসিস করে দিয়েছি, আমি মুখে বলে দিলাম, বাকিটা দেখে নেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, চুজ দ্য অপশন দ্যাট কারেক্টলি চেঞ্জেস দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এবার আমরা আসছি নেরেশন চেঞ্জের ক্ষেত্রে। কি বলেছে, সি সেড আই বট দিস বুক ইয়েস্টারডে। সে বললো যে আমি গতকাল এই বইটি কিনেছি। তাহলে এটার যদি ইনডাইরেক্ট স্পিচ হয়, সে বললো যে সে গতকাল এই বইটি কিনেছিল, তাই তো। তাহলে সে বললো যে গতকাল এই বইটি সে কিনেছিল, তাহলে এই কথাটা যখন আমি বলবো, তাহলে আমি কি মনে রাখতে হবে এটাই, যে আমাদের রিপোর্টিং ভার্ব কি আছে এবং রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে রয়েছে। আমাদের রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড, এটা হচ্ছে পাস্ট টেন্সে, আর আই বট দিস বুক ইয়েস্টারডে এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমরা কি জানি, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে, তাহলে টেন্সটা সেরকম ভাবে চেঞ্জ হয়ে যায়। যদি এখানে রিপোর্টিং স্পিচের টেন্স সিম্পল পাস্ট হয়, তাহলে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট। তাহলে আমরা স্ট্রাকচারটা দেখে নেবো। সি সেড দ্যাট সি বট, এটা বট শুধু সিম্পল পাস্ট টেন্স, এটা হবে না। সি সেড দ্যাট সি হ্যাড বট দিস বুক, এখানে দিস বুক আছে, দিস থাকলে জানি সেটা দ্যাট হয়ে যায়, তাহলে দিস আছে, তারপরে এটা হচ্ছে না। আর ইয়েস্টারডে থাকলে কি হয়, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। তারপরে সি সেড দ্যাট সি হ্যাড বট দ্যাট বুক দ্য প্রিভিয়াস ডে, সি সেড দ্যাট সি হ্যাজ বট, এটা প্রেজেন্ট টেন্সে আছে, আবার ইয়েস্টারডে কথাটা সেম আছে, এটাও হবে না। তাহলে একমাত্র পাস্ট টেন্স রয়েছে বলে সেটা পাস্ট পারফেক্ট হলো। এই যে সি হ্যাড বট দ্যাট বুক, দিসের জন্য দ্যাট পেলাম, বটসের জন্য হ্যাড বট পেলাম, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার, ঠিক আছে। তাহলে হচ্ছে অপশন সি। বাকি অ্যানালিসিসটা তোমরা একটু ভালো করে দেখে নিও। চলে আসি আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 10, চুজ দ্য কারেক্ট অপশন টু ফ্রেম এ ডাইরেক্ট কোশ্চেন ফ্রম দ্য ফলোইং স্টেটমেন্ট কিপিং প্রপার পাংচুয়েশন রুল ইন মাইন্ড। মধ্যে কথা হচ্ছে যে আমরা পাংচুয়েশন বসাবো, এটা হচ্ছে সিম্পল ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের একটা ব্যাপার, যেটা অলরেডি কোনো রকম পাংচুয়েশন ছাড়াই একটা ডাইরেক্ট স্পিচকে তুলে দেওয়া হয়েছে। এবার তোমাকে পাংচুয়েশন বসিয়ে একটা স্পিচ বানাতে হবে। কিরকম, আই আস্ক দ্য স্ট্রেঞ্জার ওয়ার হি লিভড, এটা দুটো পার্ট আছে, আই আস্ক দ্য স্ট্রেঞ্জার ওয়ার হি লিভড। তাহলে আমি প্রথমত দেখে নেবো যে আমরা প্রথম চারটেতে হয়তো একই পাচ্ছি, দ্যাটস আই আস্ক দ্য স্ট্রেঞ্জার, আই আস্ক দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার, চারটেতে একই আছে। এবার কথা হচ্ছে যে এটা তো পাস্ট টেন্স, আস্কটা পাস্ট টেন্স, তাহলে ওয়ার হি লিভড এটাকে আমরা কি করবো, ওটাকে সিম্পল প্রেজেন্টে করতে হবে। যদি সিম্পল প্রেজেন্টে করতে হয়, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আমরা কি আছে সাধারণত, যদি মেন ভার্ব থাকে তাহলে আমরা কি করি, ডু শব্দ ব্যবহার করি। তাহলে ডব্লিউএইচ এর পরে হোয়ার ডু ইউ লিভ, তাহলে এই অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। বাকিগুলো কেন হবে না, হোয়ার এর পরে এখানে কোনো ডু নাই, কোশ্চেন মার্ক আছে, তাহলে ডু আমাদের লাগতোই, ডু বা ডাজ লাগতো। ইউ আছে অলরেডি সেকেন্ড পার্সন, তাহলে ডাজ হবে না, ডু হবে। আই আস্ক দ্য স্ট্রেঞ্জার হোয়ার ডিড ইউ লিভ, অলরেডি এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে সেখানে আমি পাস্ট টেন্সে কি করে আমি জিজ্ঞাসা কোশ্চেন মার্ক দিতে পারি, এটা হবে না। আই আস্ক দ্য স্ট্রেঞ্জার হোয়ার আর ইউ লিভিং, এটা কন্টিনিউয়াস ফর্মে আছে, এটাও তো হচ্ছে না, মানে এগুলো আমাদের হবে না, ঠিক আছে। এটা হবে আনসার। তো তোমরা এটা টুক করে দেখে নিও, ঠিক আছে। নেক্সট, ক্লিয়ার। নেক্সট আমরা চলে আসি পরের কোশ্চেনে। এটা হচ্ছে ভোকাবুলারি অ্যান্ড কন্টেক্সচুয়াল ইউজেস। এখানে কি পাবো, হোমোনিমস পাবো, পলিসিমাস ওয়ার্ড পাবো। মানে আমরা বাংলায় যখন বলি সমচারিত ভিন্নার্থক শব্দ, এগুলো বলি তো, বা একই রকম শব্দর হয়তো বানানটাও খানিকটা একই রকম, আবার মানেগুলো চেঞ্জ। আমি হোমোফোনস বলি এগুলোকে। এখানে চলো দেখে নি কি বলেছে, কি চেয়েছে, সিলেক্ট দ্য সিঙ্গেল ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ইটালিসাইজ ওয়ার্ডস ইন বোথ সেন্টেন্সেস বিলো। তাহলে এখানে ইটালিসাইজ ওয়ার্ড যেটা বাঁকা, এখানে কি বলছে, দ্য কোর্ট ডিসাইডেড টু ডিসমিস দ্য লিগাল কেস ডিউ টু ল্যাক অফ এভিডেন্স, ইট ইজ নট সেফ টু ডিসচার্জ কেমিক্যাল ওয়েস্ট ডাইরেক্টলি ইনটু দ্য রিভার। তাহলে কোর্ট সাক্ষ্য প্রমাণের অভাবে কেসটাকে একটা ডিসমিস করে দিল, আর নদীর জলে সরাসরি রাসায়নিক যে বর্জ্য সেটা যদি আমরা ছেড়ে দিই, মুক্ত করি, তাহলে সেটা হচ্ছে আমাদের কি হবে, সেফ হবে না, নিরাপদ হবে না। তাহলে এই ডিসমিস আর ডিসচার্জের এমন একটা ওয়ার্ড ব্যবহার করব যেটা এখান থেকে আমাদের খুঁজে নিতে হবে, যেটা দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে।
তাহলে ফায়ার এটা সাধারণত এমপ্লয়ীদেরকে ছাঁটাই করার জন্য ব্যবহার করা হয়। ডিসকার্ড কোনো একটা জিনিসকে আমি অ্যাকসেপ্ট করছি না, নালিফাই করছি, তাহলে ডিসকার্ড ওঠায়। স্কোয়াশকে আমি ওয়েস্টের ক্ষেত্রে স্কোয়াশ হয়, কিন্তু মোর প্রপারলি দুটোর ক্ষেত্রে যদি ম্যাচ করাতে যাই তাহলে ড্রপ কথাটা হচ্ছে এখানে পারফেক্টলি ম্যাচ হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ড্রপ দিয়ে, কারণ লিগ্যাল কেসকে যদি আমি ডিসকার্ড বলি এটা লিগ্যাল অ্যাপ্লিকেশন নয়, কিন্তু ড্রপ করাটা মানে হচ্ছে নালিফাই করে দেওয়া বা ডিসমিস করে দেওয়া। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকে 10 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেনের রাইট আনসার। তোমরা একটু সুযোগ করে এটা একবার দেখে নিতে পারো। নেক্সট আমরা চলে আসি পরেরটাতে। কোশ্চেন নাম্বার 12, সিলেক্ট দ্য সিঙ্গেল ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ইটালিসাইজ ওয়ার্ড ইন বোথ সেন্টেন্সেস। তার মানে এখানেও ঠিক তাই, সেন্টেন্সকে আমরা এমন একটা সেন্টেন্স, এই সেন্টেন্স থেকে দুটো শব্দ আমি চেঞ্জ করবো। দ্য হেভি উডেন চেস্ট ওয়াজ বাউন্ড উইথ অ্যান আয়রন স্ট্র্যাপ। দ্য হসপিটাল রিকোয়ার্ড এ ব্লাড ডোনার অফ এ রেয়ার ক্যাটেগরি। এই যে স্ট্র্যাপ অ্যান্ড ক্যাটেগরি, ব্লাড এটা ব্লাডের সঙ্গে যুক্ত, এটা আয়রনের সঙ্গে স্ট্র্যাপের সঙ্গে যুক্ত, তাহলে এই যে গ্রুপ, ব্যান্ড, টাইপ, স্ট্রিপ, এই শব্দগুলোর সঙ্গে কোনটা এক্স্যাক্টলি যাবে, রিপ্লেস করবে? এখানে রাইট অ্যান্সার হবে ব্যান্ড, কারণ ব্র্যান্ড কথাটা মেটেরিয়ালের সঙ্গে যুক্ত থাকে, যেমন আয়রন ব্যান্ড, এখানে আয়রনের স্ট্র্যাপ আছে, আয়রন ব্যান্ড। ব্লাড ব্যান্ড ক্যাটেগরি, ব্লাড ব্যান্ড মানে যদি আমি ব্লাডের ক্যাটাগরি বোঝাই সেটাকে ব্যান্ড দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে ব্লাডের সঙ্গে ব্যান্ড শব্দটা যুক্ত যুক্ত তাহলে এটা হবে আমাদের রাইট আনসার। বাকিগুলো কেন নয়, জাস্ট এটা একটু দেখে নেব। ঠিক আছে, গ্রুপ, সি এন্ড টাইপ এগুলো ব্লাড কনটেক্সটকে বোঝালেও সেটা কিন্তু স্ট্রাকচারালি লিটারাল বা ফিজিক্যাল উডেন ফ্রেমিং স্ট্রিপ নয়। আর স্ট্রিপ রিফার টু লাইন অফ কালার্স, মানে পরপর যেমন বাঘের স্ট্রিপ থাকে না, সেরকম যে কি বলে ডোরা কাটা দাগ পরপর কালারের প্যাচেস যেগুলো থাকে সেটাকে আমরা স্ট্রিপ বলি। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। নেক্সট চলে আসে আমরা কোশ্চেন নাম্বার 13 এর ক্ষেত্রে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ অফ ওয়ার্ডস। এবার অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ অফ ওয়ার্ডস যদি এখানে কি করব, আমরা প্লেস করবো, এটা ব্ল্যাঙ্কস আছে, তাহলে আমরা দেখে নিই, মানেটা বের করার চেষ্টা করি। দ্য ম্যানেজার ওয়াজ সো ড্যাশ ইন চেকিং দ্য লেজার সিট দ্যাট হি লেফট ড্যাশ রুম ফর অপারেশনাল এরার্স। ম্যানেজারটা এতটাই কি ছিল, হয় কেয়ারলেস ছিল, স্ক্রুপুলাস ছিল, নেগলিজেন্ট ছিল বা এনথুজিয়াস্টিক ছিল, যাতে করে সে কি করেছে, অপারেশনাল এরার মানে যেখানে বেশ কিছু ভুল ত্রুটি বা মিস্টেক থাকতে পারে, হয়ে যেতে পারে, সেটা কোনো জায়গায় রেখেছে। তাহলে কি হতে পারে, হয় খুব মানে কেয়ারলেস ছিল, তাই প্রচুর ভুল রয়েছে, স্ক্রুপুলাস খুব খুঁটিনাটি মানে বিবেচনার সঙ্গে কাজ করেছে, আর কোনো জায়গায় মানে কোনো ভুল হওয়ার জায়গায় রাখেনি। নেগলিজেন্ট লিটল ডু মানে কাজ সম্পর্কে একটু মানে কি বলবো এখানে অবহেলা ছিল, তাহলে অল্প অল্প ভুল রয়েছে। এনথুজিয়াস্টিক এত উত্তেজনার সঙ্গে কাজ করেছে যে কিছু ভুল এমনি থেকে গেছে, তাহলে এখানে কি হবে, রাইট অ্যান্সারটা এটাই হতে পারে না, যে দ্য ম্যানেজার, যিনি ম্যানেজার তিনি তো ভালোভাবে কাজ করবেন, এটা ধরে নেওয়া যায়। তাহলে দ্য ম্যানেজার ওয়াজ সো স্ক্রুপুলাস ইন চেকিং দ্য লেজার সিট, লেজার সিটটা এতই খুঁটিনাটি ভাবে তিনি পরখ করেছেন বা চেক করেছেন, দ্যাট হি লেফট নো রুম, রুম বলতে এখানে জায়গা বোঝায়, রুম ফর অপারেশনাল এরার, যাতে করে কাজ করতে গিয়ে কোনো মিস্টেক হতে পারে এটা তিনি কোনো জায়গায় রাখেন, তাহলে এটা হচ্ছে স্ক্রুপুলাস। ঠিক আছে, তো এটা হচ্ছে তুমি একবার দেখে নেবে তার একটা এক্সপ্লেনেশন। নেক্সট আমি তোমাদের অবশ্যই টাইমটা শর্টেজ করে নেওয়ার চেষ্টা করছি, কারণ এই পরীক্ষার আগে তোমাদের এত বেশি দীর্ঘ সময় ধরে দেখার সুযোগ বা সময় কোনোটাই হয়তো নেই, তাই যতটা পারছি আমরা একটু ছোট করে নেওয়ার চেষ্টা করছি। Next, question number 14. Choose the word that can correctly replace the italicized word in both sentences. He has a very flexible and adaptive approach to business problem. The gymnast's supple body allowed her to bend effortlessly. তাহলে কি বলছে, এখানে একটা হচ্ছে ফ্লেক্সিবল আর একটা সাপল। হি হ্যাজ এ ভেরি ফ্লেক্সিবল অ্যান্ড অ্যাডাপটিভ অ্যাপ্রোচ টু বিজনেস প্রবলেম, বিজনেস প্রবলেমের জন্য তার খুব ফ্লেক্সিবল অ্যাপ্রোচ থাকে। জিমনাস্ট সাপল বডি, এটাও মানে হচ্ছে ফ্লেক্সিবল। এবার ফ্লেক্সিবল এর সিমিলার ওয়ার্ড কি আছে এখানে, দুটো আছে, ডাইরেক্ট, ব্রিটল, রিজিড, রেজিলিয়েন্ট, ইলাস্টিক। তাহলে রেজিলিয়েন্ট অ্যান্ড ইলাস্টিক এই দুটো হচ্ছে ডাইরেক্ট সিনোনিম, ব্রিটল অ্যান্ড রিজিড হচ্ছে ডাইরেক্ট অ্যান্টোনিম। তাহলে এবার ব্যাপার হচ্ছে যে কোনটা হবে, যদি এটা দুটো সিনোনিম হয় তাহলে আমাদের রেজিলিয়েন্ট হবে না ইলাস্টিক হবে। ইলাস্টিক সিটির হচ্ছে তার একটা ফিজিক্যাল ফিচার আছে, মানে আমরা সাধারণত ফিজিক্যাল ফর্মে পাবো, বাট রেজিলিয়েন্ট হচ্ছে মোর মেন্টাল সিচুয়েশনের ক্ষেত্রে আমরা অ্যাডাপ্টিভিটি বোঝাই। ঠিক আছে, তাহলে এটা মাইন্ডের সঙ্গে যুক্ত, মেন্টাল স্ট্রেংথ মাইন্ড, আর এটার সঙ্গে বডিলি স্ট্রেংথ মানে বডি, ইলাস্টিক। তাহলে এখানে কি পাবো, সাধারণত এখানে আমরা পাবো ইলাস্টিক উইল বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ইন দিস কনটেক্সট, রাইট। নেক্সট একটু দেখে নেবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি
Question number 15. Choose the word which is strictly antonymous of the word ameliorate. Ameliorate কথাটার মানে কি? মানে এর আমরা আগে দেখে নেবো যে আমাদের অ্যান্টোনিম চেয়েছি। অ্যামেলিয়েট করা মানে হচ্ছে তোমার একটুখানি বেটার করার চেষ্টা, ঠিক আছে? তাহলে ইমপ্রুভ মানে উন্নত করা, এলিভিয়েট মানে ধরো কোনো প্রচন্ড ব্যথা হচ্ছে, উপশম বলি, এই এলিভেট মানে হচ্ছে সেই উপশম করা, প্যাসিফাই মানে সান্ত্বনা দেওয়া, ঠিক আছে? এটার এটার ডাইরেক্ট অ্যান্টোনিম হচ্ছে এই ওরসেন। তাহলে অ্যান্টোনিম যখন চেয়েছি, অ্যামেলিয়েটের অ্যান্টোনিম হচ্ছে ওরসেন, মানে আরো বেশি খারাপ করে দেওয়া, ঠিক আছে? তাহলে আমাদের অপশন পাবো অপশন এ, ঠিক আছে? খেয়াল করবে আমি যখন বলছি সেটা শুনে নিতে, আমি এক্সপ্লেনেশনটা বলে দিচ্ছি, জাস্ট আমি নতুন করে আর এটা পড়ছি না, তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে? যদি কোথাও মনে হয় স্টিল কোনো ডাউট রয়েছে তোমরা আমার কমেন্টে জানাতে পারো, আমি ওটা চেক করে বলে দেবো, ঠিক আছে? নেক্সট, অফ হুইচ অফ দ্য ফলোইং ফ্রেজেস ইজ দ্য টার্ম সিটকম এ ব্লেন্ডেড অ্যাব্রিভিয়েশন? সিটকম কথাটা দুটো শব্দের আমরা বলেছিলাম অ্যাব্রিভিয়েশনস। তাহলে কোন কোন দেশে এই দুটো শব্দ? একটা হচ্ছে সিচুয়েশনাল কমেডি, একটা সিটিজেন কমিউনিটি, একটা সাইড কমিউনিকেশন, একটা সিলভার কমেডি। তাহলে এটা সিট, এটাও সিট, সিট কম, তাহলে এখানে কম আছে, এখানেও কম আছে। বাকি দুটোর ক্ষেত্রে সিআইটি আর এসআইএল, তাহলে এগুলো তো হবেই না, তাহলে হয় এ হবে নাহলে সি হবে, তাই তো? তাহলে সিচুয়েশনাল কমেডিকে বলা হয় সিট কম, ঠিক আছে? সিট কম হচ্ছে সিচুয়েশনাল কমেডি। ওকে, নেক্সট আমরা চলে আসবো ওয়াই ইট ইজ ওয়াই ইট ইজ কারেক্ট, তো আমি বলেই দিলাম। নেক্সট পরবর্তী কোশ্চেন, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 17। সিলেক্ট দ্য ইডিয়াম দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য italicized word. Don't rely on him, he always backs out of his promises at the final moment. তার উপর বিশ্বাস করো না, সে শেষ মুহূর্তে সমস্ত প্রতিজ্ঞা ভঙ্গ করে পালিয়ে যায়। এই যে পালিয়ে যাওয়ার ব্যাপারটা, ব্যাকস আউট, এটা কোনটা হবে? টার্নস আর ডিপিআর, ইট হাম্বল পাই, চিউ দ্য কার্ড, চিকেন্স আউট, তাহলে কোনটা হবে? টার্ন ডিপিআর এর মানে কি? মানে এতই বলছে সে শুনছে না, মানে বলে না যে সে গা করে না, কথাটা যে গা না করা হচ্ছে, টার্ন ডিপিআর মানে হয়তো অনেক কাউকে অনেক কবার কোনো কিছু বলার জন্য বলা হচ্ছে বা রিকোয়েস্ট করা হচ্ছে, কোনো তার আমল নেই। ইট হাম্বল পায় মানে অ্যাপোলাইজ করা। চিউ দ্য কাট কোনো একটা জিনিস নিয়ে বারবার একই মানে রোমন্থন করা, রোমিনেট করে। চিকেন আউট মানে হচ্ছে এক্স্যাক্টলি এটা, ব্যাক আউট অফ ইজ প্রমিসেস অ্যাট দ্য ফাইনাল মোমেন্ট। তাহলে এটা হচ্ছে রাইট আনসার, ঠিক আছে? নেক্সট চলে আসি আমাদের, এটা তোমরা দেখে নেবে। নেক্সট এটা আসবো কোশ্চেন নাম্বার 18. Select the correct proverb to fill in the blanks. You shouldn't pin all your financial hopes on a single startup investment. Remember that. এই যে ফাইন্যান্সিয়াল হোপস, আবার কি বলছে সিঙ্গেল স্টার্টআপ ইনভেস্টমেন্ট। ফাইন্যান্সের সঙ্গে আমরা অনেক সময় বলি না যে ফাইন্যান্স এমন একটা জিনিস যে আমাদের মাল্টিপল জায়গায় ইনভেস্টমেন্ট করে রাখতে হয়। তাহলে তোমাদের যদি মানে কখনো যে তোমার ফাইন্যান্সকে তুমি যদি ঠিকঠাক সুরক্ষিত করতে চাও, তাহলে তোমাকে ব্যালেন্স অ্যাপ্রোচ চলতে হবে। স্বাভাবিকভাবে একটা জায়গাতে ইনভেস্টমেন্ট করলে প্রবলেম, সেটাকে আমরা এই এই যে এইগুলো পাচ্ছি, এখানে প্রভাবগুলো পাচ্ছি, সেটা কোনটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? এখানে দেখতে হবে বার্ডস অফ ফেদার ফ্লক টুগেদার, মানে চলে চলে মাস্তুতো ভাই বলি তো, মানে যদি সমগোত্রীয় লোক হয় তারা একই রকম মেন্টালিটি হবে। ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, সমস্ত ডিমগুলোকে একটা জায়গায় রেখো না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই মূলধন। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, মানে চলমান যদি জলের চলমান গতি থাকে তাহলে সেখানে ওই মস জমতে পারে। মানে সেই একটা বলে না যে রুকা হওয়া পানি ভি সার জাতা হয়, তো যদি তুমি থেমে না থাকো তাহলে কি হবে? তোমার জীবনে কোনো রকম ওই এক্সট্রা কোনো জিনিস অ্যাড জুড়ে এসে বসবে না, তোমার গতিটা ঠিকঠাক করে চলতে থাকবে। তাহলে এখানে কি হবে? এই যে ফাইন্যান্সের সঙ্গে এগস অন ইন বাস্কেট, এটা খুব জড়িত। তাহলে এটা রাইট আনসার হচ্ছে অপশন বি, ঠিক আছে? সমস্ত ডিম যদি এক জায়গায় রাখা হয় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সমস্ত ইনভেস্টমেন্ট যদি এক জায়গায় থাকে, বাই চান্স যদি লস হয় তাহলে সমস্ত কিছু ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। এটার সঙ্গে সিমিলারিটি হয়ে গেছে, বোঝা গেল? নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 19. চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড। কি বলছে? দ্য psychological medical condition characterized by an irrational fear
অফ কনফাইন্ড অর স্মল স্পেসেস ইজ ডিফিকাল্ট টু ট্রিট। এমন একটা অবস্থা, মেডিকেল কন্ডিশন, মানুষের মধ্যে ভয় আছে। আবার কি নিয়ে ভয়? ক্লোজ স্পেস, মানে ছোট জায়গার মধ্যে বদ্ধ হয়ে যাচ্ছি, এটা একটা এরকম একটা মানসিক অবস্থা। সেটা যদি আমাকে ট্রিট, মানে সহজে ট্রিটও করা যাচ্ছে না। তাহলে আমরা এই অবস্থাটাকে আমরা কি বলবো? এই যে ফিয়ার বলতে আমরা সাধারণত বুঝি ফোবিয়া, 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 ফোবিয়া। এটা কোন সেগমেন্টে? দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ভায়া সাফিক্সেস। যেমন ধরো, যেমন সাইড, সিআইডি, সাইড ফর কিলিং। কিরকম? রেজিসাইড মানে রাজহত্যা, ফ্যাট্রিসাইড মানে হচ্ছে ভাইয়ের হত্যা, প্যাট্রিসাইড মানে বাবাকে হত্যা করা, ম্যাট্রিসাইড মাতৃ হত্যা, সরোরিসাইড বোনকে হত্যা করা, জেনোসাইড মাস কিলিং মানে জনগণকে মেরে ফেলা যদি হয় তাহলে জেনোসাইড বা হোমিসাইড হতে পারে। তো এইরকম সাইড দিয়ে যেমন একটা পার্টিকুলার শব্দ পেয়ে যায়, মানে ক্যাটাগরি পেয়ে গেলাম, কিলিং দিয়ে কিলিং ক্যাটাগরি যে শব্দগুলো আছে সেটা সাইড দিয়ে আছে। সেরকমই ফোবিয়া দিয়ে শব্দগুলো আছে, এখানে অনেক নতুন নতুন আমরা মানে পেতে পারি। তো অ্যাক্রোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া যাদের অনেক উঁচুতে ওঠার জন্য ভয় পায় তাদেরকে আমরা অ্যাক্রোফোবিক বলি, সেটাকে অ্যাক্রোফোবিয়া। ফিয়ার অফ হাইট, জেরোফোবিয়া। ফিয়ার অফ ফরেনার্স অর স্ট্রেঞ্জার, নতুন মানুষজন দেখলেই যাদের ভয় লাগে তারা হচ্ছে, তাদের জেরোফোবিয়া থাকে। হাইড্রোফোবিয়া, জল দেখলে যাদের ভয় পাবে, জলাতঙ্ক। ক্লস্ট্রোফোবিয়া, ক্লস্ট্রোফোবিয়া হচ্ছে কনফাইন্ড প্লেসকে নিয়ে, মানে অল্প জায়গার মধ্যে নিজেকে বদ্ধ হয়ে পড়ছি, এরকম মানসিকতা যদি তৈরি হয় তাহলে সেটাকে মানে আমরা বলি ক্লস্ট্রোফোবিয়া। তাহলে সেটা হচ্ছে রাইট আনসার, ডি, অপশন ডি। এটা একটু দেখে নেবে তোমরা, যেটা বললাম সেটাই রয়েছে। নেক্সট, ওয়ান ওয়াজ সাবস্টিটিউশন ফর প্রফেশনাল স্পেশালিটিজ। কিরকম? ধরো, ওয়ান ওয়াজ সাবস্টিটিউশন কিভাবে পাই? যে সমস্ত শব্দগুলো শেষে অ্যাজ ফর এক্সাম্পল ওলজিস্ট আছে, যেমন ধরো অঙ্কোলজিস্ট, অঙ্কোলজিস্ট মানে যারা অন হু ট্রিটস ক্যান্সার। গাইনোকোলজি, অন হু ট্রিটস ডিজিজ রিলেটেড টু ফিমেল বডি। আবার ধরো কার্ডিওলজিস্ট, অন হু ট্রিটস হার্ট রিলেটেড ডিজিজ। এই ধরনের মেডিকেল টার্মিনোলজি আছে। তাহলে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার রিগার্ডিং দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার। এই অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারের কিন্তু বেশ কিছু আমরা নাম পাবো। যেমন এখানে কি রয়েছে? গভর্নমেন্ট বাই দ্য ওয়েলদি ইন্ডিভিজুয়াল, মানে প্লুটোক্রেসি, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার। গভর্নমেন্ট বাই এ সিঙ্গেল অ্যাবসলিউট রুলার, এটা হচ্ছে অটোক্রেসি, এটাও একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার। গভর্নমেন্ট বাই রিলিজিয়াস অফিসিয়াল, বিউরোক্রেসি, বিউরোক্রেসি হচ্ছে একটা এটাও হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ। গভর্নমেন্ট বাই দ্য নোবেল ক্লাস অ্যারিস্টোক্রেসি, এটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ। এর ব্যাপার হচ্ছে যে কোনটা মিললো কোনটা মিললো না আমাকে খেয়াল করতে হবে। এটা রাইট, এই পেয়ারটা রাইট। প্লুটোক্রেসি মানে ওয়েলদি ওয়েলদি ইন্ডিভিজুয়াল যখন কোনো একটা গভর্নমেন্ট চালায় তাকে আমরা প্লুটোক্রেসি বলি। তারপরে সিঙ্গেল অ্যাবসলিউট রুলার তাকে আমরা অটোক্রেটিক বলি, ঠিক আছে। তারপরে যেমন হিটলারের কথা প্রায় বলা হয়। গভর্নমেন্ট বাই রিলিজিয়াস অফিসার, রিলিজিয়ানের সঙ্গে কিন্তু বিউরোক্রেসির ব্যাপারটা নেই। বিউরোক্রেটি মানে বিউরোক্র্যাট, দ্যাট ইজ স্টেট অফিসিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটর, তারা হচ্ছে বিউরোক্র্যাট। তারা যে গভর্নমেন্টে চালাচ্ছে সেটা হচ্ছে বিউরোক্রেসি। কিন্তু এটা কি বলছে? রিলিজিয়াস অফিসিয়াল যারা রয়েছে, তাহলে আমরা কি বলবো? রিলিজিয়াস অফিসিয়াল যদি হয় তাহলে সেটাকে তো আমরা থিওক্রেসি বলবো, থিওক্রেসি। থিওক্রেসি হচ্ছে ঈশ্বরের শাসন। তাহলে এই বিউরোক্রেসিটা হবে না। মানে এখানে এই যে আমাদের ইনকারেক্ট পেয়ার বলেছে, এখানে ইনকারেক্ট পেয়ার একমাত্র এটাই আছে, ঠিক আছে। তোমরা একবার দেখে নিও কোথায় ছিল, এই যে বলে দিলাম। নেক্সট 21, রিড দ্য সেন্টেন্স এন্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন। এটা কি রয়েছে? হোমোফোন, পার্সোনাল, এই ডিস্টিংশন। যেমন ধরো, পার্সোনাল বলতে কি বুঝি, পার্সোনাল বলতে কি বুঝি, পার্সোনাল আর পার্সোনাল। আমি বলে মুখে বলে দিই, পার্সোনাল সাধারণত কি বোঝায়? এমপ্লয়িজ। আর পার্সোনাল রিলেটেড টু পার্সোনাল স্পেস, রিলেটেড টু ইন্ডিভিজুয়াল স্পেস, সেটাকে আমরা পার্সোনাল বলি। যাই হোক, এখানে বলেছে দ্য স্ট্রাকচারাল অল্টার অফ দ্য হিস্টোরিক চার্চ ওয়াজ বিল্ট ইউজিং হোয়াইট মার্বেল। ইউ ক্যানট অল্টার ইউর অ্যাপ্লিকেশন প্যারামিটার্স ওয়ান্স দ্য এক্সামিনেশন ফি ইজ পেড। দেখো, অল্টার অ্যান্ড অল্টার দুটোই অল্টার। এই অল্টারের মানে কি, এই অল্টারের মানে কি? ALTER, এই অল্টার মানে হচ্ছে চেঞ্জ। তাহলে মানেটা কি পেলাম? বলছে ইউ ক্যানট চেঞ্জ ইউর অ্যাপ্লিকেশন প্যারামিটার্স ওয়ান্স দ্য এক্সামিনেশন ফি ইজ পেড। সাধারণতভাবে কি হয়, তোমরা এই যে অ্যাপ্লিকেশন করেছো, অ্যাপ্লিকেশন একটা কি হয়, একটা উইন্ডো দেওয়া থাকে, যদিও কারেকশন উইন্ডো বলি এখন, 6 দিনের হোক 10 দিনের হোক দেওয়া থাকে। এবার তারপরে কোনো রকমের চেঞ্জ করার জায়গা থাকে থাকে না। আবার অনেক সময় ফি পেমেন্ট করে দিলে আর কোনো চেঞ্জের জায়গা থাকে না, এরকম অ্যাপ্লিকেশন।
তাহলে এই অল্টার মানে হচ্ছে চেঞ্জ। এবার কি বলছে, দ্য স্ট্রাকচারাল অল্টার অফ দ্য হিস্টোরিক চার্চ। চার্চের ভিতর কোন রকম কি বলছে, স্ট্রাকচারাল অল্টার, তার মানে কি কোনো কিছু গঠনমূলক কিছু একটা তো হবে, নিশ্চয়ই এটা কোনো নাউন হবে। এরা ভাবছিল এটা নাউন হতে হবে, কারণ অলরেডি একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে এটা তৈরি হয়েছে। আমরা কি এটাকে কি বলি, অল্টার। অল্টার, এটার ALTAR, অল্টার। এই অল্টার মানে হচ্ছে বেদি। মানে আমরা সাধারণত আমরা যারা অনেক যারা উপাসনা করি, তো তারা নিজের মতো করে বেদি বানায়, ওই বেদিটাকে বলা হয় অল্টার, ALTAR। মানে আমাদের উপাসনার যে জায়গা, তাকে আমরা সেখানে আমরা এখানে মূর্তি রাখি বা আর কিছু রাখি, যেখানে রাখবো সেটাকে আমরা অল্টার বলবো, ঠিক আছে। ও সাধারণত উঁচু হয়, প্রেয়ার হল হোক, মন্দির হোক, তো একটা উঁচু যে জায়গাটা যেটাকে আমরা বেদি বলি, সেটাই হচ্ছে অল্টার, ঠিক আছে। তাহলে এটা কোনটা কারেক্ট অপশন হবে, তাহলে অনলি অপশন 1 ইজ কারেক্ট, অনলি 2 ইজ কারেক্ট, 1 and 2 বোথ আর কারেক্ট, 1 and 2 বোথ আর ইনকারেক্ট। তাহলে অপশন একমাত্র অপশন 2, এটাই তো একমাত্র ঠিক হচ্ছে, কারণ এটা ভুল আছে। এটা হতো ALTAR, অল্টার। অপশন বি হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। এটা দেখে নেবে। নেক্সট কি বলছে, অ্যাফিক্সিস। Add a suitable prefix to form the correct grammatical opposite of the words scrupulous. আমরা কখনো সাফিক্স পাই, কখনো প্রিফিক্স পাই। সাফিক্স বলতে শব্দের শেষে যেটা যুক্ত হয়ে গিয়ে নতুন শব্দ তৈরি করে তাকে আমরা সাফিক্স বলি। প্রিফিক্স হচ্ছে শব্দের শুরুতে যদি কোনো কিছু যুক্ত হয়, মানে কোনো লেটার, একটা হোক, দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, তাহলে সেটা আমরা প্রিফিক্স বলবো, ঠিক আছে। এগুলোর যখন যুক্ত হয় নতুন কোনো ওয়ার্ড তৈরি হয়ে যায়। তাহলে এখানে ধরো স্ক্রুপুলাস যোগে এমন কি সুটেবল প্রিফিক্স যোগ করব যেটা দিয়ে তার অ্যান্টোনিম তৈরি হয়ে যাবে। সেটা কি ইনস্ক্রুপুলাস হবে, আনস্ক্রুপুলাস হবে, ডিসক্রুপুলাস হবে, বা নন স্ক্রুপুলাস হবে? কি হবে? এটা হচ্ছে আনস্ক্রুপুলাস। আনস্ক্রুপুলাস মানে হচ্ছে, স্ক্রুপুলাস কথাটার মানে হচ্ছে বিবেচক। যিনি বিবেচনার সাথে কাজ করেন তাকে আমরা স্ক্রুপুলাস বলি, স্ক্রুপুলাস পার্সন। এটা হচ্ছে আনস্ক্রুপুলাস মানে অবিবেচক। Next, question number 23. Select the correctly spelled word meaning a written acknowledgement of receiving something. কোনো কিছু যেটা রিসিভ করলাম তার অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন আমরা সেটা কি বলবো, রিসিট বলি, রিসিট, নট রিসিপ্ট। এই যে পি পি এখানে তো নেই, এখানে আছে। এই পি হচ্ছে সাইলেন্ট, এখানে এটা খেয়াল করব, মানে সি, মানে ENC এর সাথে যদি আই যুক্ত থাকে এবং সিকোয়েন্স যদি মানে পরপর না থাকে, তাহলে ওখানে যে কনসোনেন্ট সাউন্ড থাকে সেটা অনেক সময় সাইলেন্ট হয়ে যায়। তো স্ট্রাকচারালি এই বি হচ্ছে তার রাইট আনসার। রিসিট এর বানানটা হচ্ছে RECEIPT, রিসিট, নট CIEPT। এটার একটু এক্সপ্লেনেশনটা দেখে নেবে, একটু আগে যেটা বললাম, এই যে CE এর কম্বিনেশন RECEIPT, এখানে পি হচ্ছে সাইলেন্ট, বাকিগুলো কোনো রকম ভাবে ফনেটিক্যাল স্পেলিংটা ম্যাচ করছে না, ঠিক আছে। নেক্সট আমরা এগোই। Question number 24. Select the option with the completely flawless spelling layout. এমন একটা জিনিস বলো, মেনটেন্যান্স, 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 মেনটেন্যান্স। যখন আমরা এই শব্দটা পাই মেনটেন্যান্স, এখানে মেনটেন্যান্স আছে মানে নাউন, আর মেনটেন এটা হচ্ছে ভার্ব। দেখো মেনটেন ভার্বটা MAIN, মেন, TIN, টেন, তাহলে AIN। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই যে ভার্ব থেকে যখন আমরা নাউন বানাই, জাস্ট একটুখানি চেঞ্জ আছে। কিরকম, এই TAIN এটুকু চেঞ্জ হয়ে গিয়ে MAIN, এরপরে কি হবে, এখানে AINটা আর থাকবে না। কারণ AIN যদি না থাকে, তাহলে এখানে AIN আছে, তাহলে এটা প্রথমেই বাদ, এটা হচ্ছে না, ঠিক, এটা হচ্ছে না। তাহলে কি হবে, ট্যা, মেনটে, মেনটে, মেনটা। কি হতে পারে, একটা আছে, এটা খেয়াল করো, টেনান্স, টেনেন্স, ট্যানান্স। কোনটা, মেনটেন্যান্স, মেনটেন্যান্স। তাহলে অপশন এ, MAINTENANCE, এটা হচ্ছে মেনটেন্যান্স। 24 এর অপশন এ হচ্ছে রাইট আনসার, বাকিগুলো স্পেলিং ঠিক নেই। ওকে, MAINTENANCE। খেয়াল করে দেখবে, জাস্ট একটা এ এর জায়গায় ই বা ই এর জায়গায় এ, এটা ফ্লিপ হলে কিন্তু তোমার আনসারটা ভুল হয়ে যেতে পারে। তো খেয়াল রাখবে এগুলো,
আনসার করার সময়। নেক্সট আমরা চলে আসি 25, ইরেগুলার পাস্ট টেন্স। হোয়াট ইজ দ্য পাস্ট টেন্স অফ দ্য ইরেগুলার ভার্ব স্লিঙ্ক? স্লিঙ্কের পাস্ট টেন্স কোনটা? স্লিঙ্কড, স্লাং, স্ল্যাং, স্লংড। তাহলে আমরা বলি একটা হচ্ছে রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব কোনগুলোকে বলি? রেগুলার ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যেগুলোকে আমরা পাস্ট থেকে প্রেজেন্ট থেকে পাস্ট করার সময় শেষে কি পাবো? ডি বা ইডি দিয়ে শেষ হবে। যদি এক্সাম্পল দিই তাহলে আমরা বলবো সেভ। সেভ থেকে কি হবে? সেভড। যদি বলি প্লাক, এখানে দেখো প্লাক, সেভ বাঁচানো, রক্ষা করা, প্লাক মানে তোলা, এটা থেকে PLU CKED, প্লাকড মানে তোলা ফুল, প্লাকিং ফ্লাওয়ার্স। তাহলে এটা যদি রেগুলার ভার্ব হয় যেটা ডি বা ইডি দিয়ে শেষ হচ্ছে, কিছু ইরেগুলার ভার্ব আছে যেমন কিরকম, যাদের পাস্ট টেন্স আমরা করি তখন কিন্তু আর মেন ভার্ব ডি বা ইডি দিয়ে শেষ হয় না, তখন সেটা শেষ হয় কি, হয় রুট ফর্মটা কি থাকে কিংবা চেঞ্জ হয়ে যায়। তাহলে যেমন গো, গো থেকে আমরা যখন পাস্ট টেন্স করি তখন কি হয়? ওয়েন্ট। সেরকম ভাবেই ধরুন আমি করলাম বাই, একটু আগে আমরা একটা সেন্টেন্স পেয়েছিলাম, বাই থেকে কি হয়? বট। এগুলো হচ্ছে ইররেগুলার ভার্ব, এগুলোকে আমরা কি বলবো? ইরেগুলার ভার্ব। তাহলে এখানে স্লিঙ্ক আছে, স্লিঙ্ক এর পাস্ট টেন্স কি হবে? স্লিং, স্লাং। স্লিং এর পাস্ট টেন্স হচ্ছে স্লিং, স্লাং, স্লাং। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিই। স্লাং, আদারওয়াইজ আর অন্য কিছু হবে না। স্লিং, স্লাং, স্লাং, এই হচ্ছে তার কম্বিনেশন। নেক্সট, এই হচ্ছে আজকে আমাদের টোটাল ক্লাস। তো আবারও বলছি, যদি মনে হয় ক্লাসটা তোমাদের বিশেষ হেল্প হয়েছে তাহলে ক্লাসটা তোমরা পুরোপুরি দেখে এটা তুমি রাইট ডাউনও করে নিতে পারো, বা এই অনুযায়ী তুমি বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আশা করছি তোমাদের অনেক হেল্প হয়ে থাকতে পারে, হেল্প হবে। তোমরা খুব ভালোভাবে পরীক্ষাতে পার্টিসিপেট করবে, এবং যদি এই ক্লাসটা তোমার মনে হয় যে তোমার বিশেষ কাজে লাগছে তাহলে তুমি, এবং তুমি যদি যদি মনে হয় যে তোমার একটা বিশেষ পছন্দের হয়েছে ক্লাসটা, তাহলে তুমি এটাকে লাইক করতে পারো। যদি মনে হয় মোটেই ভালো লাগেনি তুমি ডিসলাইক করতে পারো। যদি মনে হয় যে এরকম আপডেট খুব দরকার তাহলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি মনে হয় তোমার বন্ধুদের এই ধরনের কন্টেন্ট দরকার তাহলে তুমি আমাদের এই চ্যানেলটা তাদেরকে শেয়ার করতে পারো। চয়েস ইজ আপ টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দিস ক্লাস। আবার দেখা হবে তোমাদের নতুন কোনো সেশন নিয়ে। থ্যাংক ইউ।